তো এই যে ক্রিটিক্যাল সময়টা কেমন, যেই কর্মকাণ্ডের জন্য একটা সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কওমে লূত, সেই সভ্যতার জাগরণ ঘটতে যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে, অলরেডি হয়ে গেছে। এখন ইস্যুটা হচ্ছে আমরা তো বুঝলাম না কিছু, সবার একটা প্রশ্ন থাকে, এত আপনি বলেন যে কিভাবে হলো, আমরা তো কিছুই বুঝছি না। যেমন কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেলেন, মানে এখানে বক্তা অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মানে ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ সোসাইটি। উনি হয়তো বুঝতেছেন যে সবাইকে নিয়ে এই মানে সবাইকে নিয়ে সমাজ, কিন্তু ইনক্লুসিভের যে ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে গত কয়েক বছর, এটা অনেকেই জানে না। এই যে জেন্ডার বলতে আমরা বুঝি ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে, জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা বলতে আমরা বুঝতেছি ছেলে ও মেয়ে, কিন্তু জেন্ডার এখন 100টা। আর এই যে ইনক্লুসিভ শব্দটাই আনা হয়েছে সমকামিতাকে, সমকামিতা বিশ্ব তৈরি করার জন্য। ইনক্লুসিভ শব্দটা এত পরিচিত ছিল না। এখন যখনই বলা হবে ইনক্লুসিভ, তখনই ধরে নিতে হবে সমকামিতা আছে। এখন যদি বলি যে সমকামিতা আমরা কায়েম করব, এটা কিন্তু কেউ মানবে না, পৃথিবীর কেউ মানে না। এবং হিস্ট্রিক্যালি আমি একটা বই লিখতেছি যে 150 বছরের ইতিহাসে এই মুভমেন্টটা শব্দের মাধ্যমে আসছে, এবং এটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আসছে। এটার মেইন গুরু হলো ইউনিভার্সিটির প্রফেসররা। আমরা অনেক সময় ভাবি ইউনিভার্সিটি টিচাররা অনেক মহান, অনেক মানে আদর্শ। ইটস নট লাইক দ্যাট। যত ধরনের শয়তানি তত্ত্ব ইউনিভার্সিটি টিচারদের মাধ্যমে আসছে, তারা কিন্তু নিরীহ না। এবং তারা মাঠে রাজনীতি করে না, দে আর দ্য মানে বিগেস্ট পলিটিশিয়ান। কিন্তু এটা আমরা জানি না, না জানার কারণে দেখেন এইখানেও আলোচনা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি, এবং জাতিসংঘের বিভিন্ন ডেফিনেশনে যান ডিআই, এটাকে বলে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভ। 13-14টা ক্রাইটেরিয়া আছে, ওর মধ্যে আছে সেক্স অ্যান্ড জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এইটি হচ্ছে সমকামিতা। এক গ্লাস পানির কিন্তু 14টা প্রতিশব্দ আছে, কিন্তু কথা কিন্তু পানি কিন্তু। সো এখানে শব্দের যে ব্যাপারগুলো এখন কতটুকু সেন্সিটিভ, যেহেতু আমার সময় কম, এই কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি বলছিলাম টিম কুক, যে অ্যাপেলের যে সিইও, পৃথিবীর সবচেয়ে ধনী, ওয়ান অফ দ্য বিগেস্ট পারসন, তিনি পৃথিবীতে ঘোষণা দিল হি ইজ এ গে, সমকামী। সবাই সেলিব্রেট করলো। আর সরার একজন বাংলাদেশি মুসলিম যদি বলে যে আমি মুসলিম প্রফেসর, এই পরিচয় কিন্তু আমি দিতে পারি না, দিলে জঙ্গি হয়ে যায়। আর সে সমকামী, হোমোসেক্সুয়ালিটি, এটা বললে তাকে সেলিব্রেট করা হচ্ছে। উই আর ইন দিস ওয়ার্ল্ড। এখন সব কিছু যে মানে বেসিক মানে র্যাপিড পরিবর্তন হয়েছে 2020 সাল থেকে, কোভিডের পরে। এখন এত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়েছে, এখন আমরা তো এগুলো বুঝতে পারিনি। সবচেয়ে দুঃখজনক আরেকটা ঘটনা ঘটছে, এই কোটা বিরোধী আন্দোলনের যে কোটা নিয়ে যে এত মারামারি হলো, তারপরে সুপ্রিম কোর্টের রায় হলো, আপনারা খেয়াল করছিলেন কিনা যে 1% হচ্ছে যারা প্রতিবন্ধী কোটা, আগে কিন্তু ওইটাই ছিল। কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কিন্তু একটা শব্দ ঢোকাই দিছে, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। এখন প্রশ্ন, ওয়াই তৃতীয় লিঙ্গ? তৃতীয় লিঙ্গ শব্দের ইতিহাস কি? সরকারি ডেফিনেশন হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী, আর লিঙ্গ প্রতিবন্ধীর মধ্যেই তো ছিল। তাহলে ওরা কেন এই শব্দটা অ্যাড করলো যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ? এই শব্দ দিয়ে মনে হচ্ছে আমরা তো হিজড়া বোঝাচ্ছি। নো, ইটস নট হিজড়া। সেই 1861 সালে হাইনরিক উডলিট, তার এই মতবাদের প্রবক্তা, ওইটার থেকে সবকিছু এলজিবিটি, ট্রান্সজেন্ডার সব আসছে। এখন এইটা অ্যাড করলো কারা? আমি সমন্বয়কদের কাছে যোগাযোগ করছিলাম, এটা কি ওরা কি জেনে বুঝে করছে, ওরা কি জানে? বলছে ওরা তো জানে না, ওরা তো এটা চায় না, কিন্তু এটা অ্যাড করা হয়েছে। কারা অ্যাড করছে? আই নো, আপনারাও জানেন। এখন
এই সরকার ক্ষমতায় এসেই বলতেছে খালি ইনক্লুসিভ, শুধু না, জাতিসংঘের প্রধান, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারাই বিদেশ থেকে দেখা করতেছে ইনক্লুসিভ ইনক্লুসিভ। আচ্ছা, আমাদেরকে কেন এই শব্দ ব্যবহার করতে হবে? আমরা বাংলাদেশি না? আমাদের নিজস্ব শব্দ নাই? আমরা বলতে পারি সার্বজনীন। যখনই বলবে ইনক্লুসিভ, তখন আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব হবে ইনক্লুসিভ মানে কি বোঝায়, এখানে কি সমকামিতা আছে? এই প্রশ্ন বারবার করতে হবে। এবং এই প্রশ্ন করার জন্য আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। এখন এই নতুন বাংলাদেশেও আমি কিন্তু একা চলাফেরা করি না, আমার স্টুডেন্টকে নিয়ে আসছে আজকে। দেখেন, এত বড় ইস্যু, ওয়ার্ল্ডের 1 নম্বর ইস্যু এটা। এখন আমরা জানি না বলে জিনিসটা চোখ বন্ধ থাকলেই তো প্রলয় দিন, ধরেন আপনার প্রলয় বন্ধ হবে না। তো এখন এই যে শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করা আছে, আপনারা জানেন কিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্শন কি? ট্রান্সফরমেটিভ, জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে, বই পড়ে না। দর্শন কি? জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন হচ্ছে আমরা যেটি ছেলে মেয়ে যে কনসেপ্টটা থেকে, এটার উল্টা। একজন ছেলে মেয়ে হইতে পারবে, একটা মেয়ে ছেলে হইতে পারে। আজকে আমি সরোয়ার হোসেন যদি ফ্রক পরে আসি, তাহলে আমি মেয়ে। ওইটাই হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। ইউনিসেফ, WHO, UN সবাই এটাকে প্রমোট করতেছে। এবং আমাদের যে কারিকুলামে, শরীফার গল্পের কারিকুলামে শরীফাতে একটা শব্দ ছিল, ওর চেয়ে আরো 4টা বই ছিল, স্বাস্থ্য সুরক্ষা বই। এখন আমরা শুনলাম এই সরকারের আমলে নাকি নতুন করে ঘোষণা করা হচ্ছে, নতুন করে মানে সংস্কার করা হবে। এই সংস্কার টিমে যে কয়েকজনের নাম দেখলাম, আমি ভয় পেয়ে গেছি। আজকেই শুনেছি যে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের পক্ষে লড়েছে, ঢাকা ইউনিভার্সিটির তার বিসি হওয়ার কথা ছিল। আমি ফেসবুকে সচেতনতা করেছি, ওই লোক তো সরাসরি হো চি মিন বা এই ধরনের লোকদের পক্ষে নিয়েছে। আর আমাকে তো জেলে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে, DGFI থেকে শুরু করে ডিবি, সবাই। জাস্ট আমি কি অন্যায় করছি? আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি? আমি মুসলিম। আর এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য, এটা গেলে ভুলে গেলে চলবে না। আমরা কেন ভয় পাবো? উই আর মুসলিম, মুসলিম ইজ আওয়ার আইডেন্টিটি। এইটা কেউ ছিনাই নিতে পারবে না। তাহলে আমরা ইন্ডিয়ার অংশ থাকতাম, কলকাতার হয়তো আমরা ইন্ডিয়ান বলতাম। তার মানে মুসলিম পরিচয় নিয়ে হীনমন্যতা করা যাবে না। আর মুসলমান ধর্ম আদর্শ সবচেয়ে বিউটিফুল। পৃথিবীতে এমন কোনো আদর্শ নাই, ইসলামের ধারে কাছে নাই। তাইলে কেন আমরা লজ্জা পাই ইসলামের কথা বলতে? আচ্ছা, এখন যেই জিনিসগুলো হচ্ছে যে এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা এগুলো যদি বলি আমেরিকা তো নাখোশ হবে, পশ্চিমা কান্ট্রি নাখোশ হবে। আমি খেয়াল করছি ইসলামিক পার্টির যারা আছেন তারাও এই কথা তুলতে চায় না। বিরোধী পার্টি তো আছে, অন্য দল, নাম বলবো না, এই যে এর মধ্যেও আছে, সহজে বলতে চায় না। সবার ধারণা আমেরিকা নাখোশ হবে, তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না, অনেক ভেজাল লাগে যাবে। আচ্ছা, আপনারা কেন আমরা প্রশ্ন করব না? তারা সবকিছু এনজিও সেন্ট্রিক, এনজিও বেসড গভর্নমেন্ট বানাইলো। এখন বলে আপনারা সবাই চুপ থাকবেন, আগে ওদের আসনপুক্ত হোক, তারপর আপনি বলেন। আচ্ছা, তারপরে কি আবার গণবিপ্লব করব, আবার রক্ত দিব? কেন আমরা এত রক্ত দিতে চাই? আমাদের বাংলাদেশের মানুষের ইমোশন এত বাজে অবস্থা, কিছু হলে রক্ত দিব, মাঠে নামবো। কেন আমরা মাঠে নামবো? আমরা ভ্যাকসিন নেব, ভ্যাকসিন যেন সংঘাত না হয়, এটা আগেই প্রতিরোধ করা যায়। এই জিনিসটা যদি সবাই বুঝে, যে প্রণেতা তারাও চায় না যে তার বংশধর সমকামী হোক। এখন আপনি চাচ্ছেন না, এটা তো একটা গ্লোবাল সিস্টেম। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করা হবে? যেমন ধরেন এডুকেশন আছে, ল, আইনের মধ্যে অনেক চেঞ্জ হবে সামনে, খেয়াল রাখতে হবে। ইনক্লুসিভ, হিউম্যান রাইটসের সংজ্ঞা কি? হিউম্যান রাইটস যদি বলে যে হিউম্যান রাইটস কি, এটা বলতে হবে। হিউম্যান রাইটসের মধ্যে এলজিবিটি আছে, এটাকে স্পেশালি 2011 সালে জাতিসংঘের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে। আর রাশিয়া বলে ট্রেডিশনাল বলো, এই দুইটার মধ্যে মানে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে। গ্লোবাল যে আগে যে আমেরিকা এবং রাশিয়া ছিল, এখন ওইটা শুরু হয়েছে। তার মানে আমাদের শব্দ সম্পর্কে খুবই সচেতন হতে হবে। শব্দ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, এবং শব্দই যুদ্ধ লাগায়। যদি ধরেন ওই সময় যদি প্রাইম মিনিস্টার যদি না বলতেন শব্দটা, তাহলে কিন্তু আন্দোলন হইতো না। আল্লাহ পাকের মিরাকল ঘটাই দিছে, কয়েকটা শব্দের কারণে উলট পালট হয়ে গেছে। সেই জন্য শব্দকে আমাদেরকে সবসময় প্রশ্ন করতে হবে, কিন্তু এটাই সবাই ভয় পায়। তারপরে যেমন ধরেন বিজনেস,
টেক্সটাইল সেক্টর, পরিবেশ। আপনি বলেন যে পরিবেশের মধ্যে কিভাবে এলজিবিটি আছে? কারণ পৃথিবীর সবচেয়ে বেশি ফান্ড মানে এই গবেষণা এই পরিবেশ জলবায়ু পরিবর্তন ইসের জন্য।